সকাল। প্রিয় ছাত্রছাত্রী, অনেকটা দিন পেরিয়ে গেছে তোমাদের সঙ্গে আমার ক্লাসরুমে দেখা হয়নি। তাই মনটা ভীষণ খারাপ। একমাত্র সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমই পারে আমাদের এই সামাজিক দূরত্বটাকে ঘোচাতে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এখন এসএফআই পূর্ব মেদিনীপুরের ফেসবুক পেজে চোখ রেখেছ, সকলকে ধন্যবাদ, অভিনন্দন এসএফআই পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের কথা, তাদের অসুবিধার কথা মাথায় রেখে তাকে গুরুত্ব দিয়ে তাদের এই প্রচেষ্টা যথেষ্টই প্রশংসার দাবিদার। আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ছাত্রছাত্রীরা আমরা বিষয়ে আসি। আজ আমি আলোচনা করব ক্লাস 10 দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানব চক্ষু। আমরা জানি মানব চক্ষু হলো একটি বিশেষ জ্ঞানেন্দ্রিয়। বিশেষ জ্ঞানেন্দ্রিয় কেন বলছি? কারণ ইহা আমাদের দর্শনের জন্য, শুধুমাত্র ভিজুয়ালাইজেশন দর্শনের জন্য ইহা সাহায্য করে। স্কিন যেমন একটি জেনারেল সেন্স অর্গান বা সাধারণ জ্ঞানেন্দ্রিয়, চোখ কিন্তু আমাদের একটি বিশেষ জ্ঞানেন্দ্রিয়। তো চক্ষু, মানুষের এই দুটি চক্ষুর প্রকৃত অবস্থানটা কোথায় রয়েছে? দেখতেই পাচ্ছি চোখ কোথায় রয়েছে, কিন্তু ভালো করে বলতে গেলে মানুষের করোটি বা মাথার খুলি যাকে বলি, এই করোটির সামনের দিকে অরবিট নামক যে গহ্বর রয়েছে, অরবিট নামক গহ্বরে আমাদের চোখ দুটি অবস্থান করছে। চোখের একটি অসমাপ্ত ছবি তোমাদের সামনে রয়েছে। ছবিটাকে আমি সমাপ্ত করব। তোমরাও খাতা পেন্সিল নিয়ে আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করো ছবিটা একবার অনুশীলন করা। তাহলে আমরা এখন চোখের ছবিটা একটু সমাপ্ত করি। এটা আমি লেন্স আঁকি, চোখের লেন্সটাকে ধরে রয়েছে এক বিশেষ প্রকারের লিগামেন্ট গঠন। এই লিগামেন্ট গঠনটার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট বলি একে আমরা। সামনের দিকে দেখতে পাচ্ছ একটা আঙুলের মতো গঠন, একটা অ্যাকচুয়ালি এটা পর্দার মতো গঠন। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আমি রেটিনা আঁকছি।
চেষ্টা করো। চোখের ছবি তো পরীক্ষাতে আসে, প্রায় প্রতিবারই আসে, একবার বাদে একবার। তাহলে চোখের ছবিটা মোটামুটি আমরা সমাপ্ত করেছি। তাহলে এই চোখের এই ছবিটা অ্যাকচুয়ালি কি রয়েছে? চোখ প্রকৃতপক্ষে একটা গোলাকার গঠন, তবে এত বড় গোল নয়, মাত্র 26 থেকে 27 মিলিমিটারের কাছাকাছি এর মোটামুটি একটা ব্যাস, এত বড় গোল নয়। তো এই গোলাকার অংশটাকে যদি আমি একটা সেকশন করি, কেমন সেকশন না, ঠিক মাঝখান থেকে একটা যদি আমরা গোল করে কেটে যদি একটা পিস যদি বার করে নিয়ে আসি এবং সেই পিসটাকে যদি বোর্ডের উপরে রাখি, তাহলেই এমন ছবি দেখব। অর্থাৎ গোলাকার অংশটাকে মধ্য বরাবর কেটে একেবারে একটা কমপ্লিট যদি পিসকে খণ্ডকে আমরা রাখি, তাহলে এই গঠনটাকে আমরা দেখতে পাবো। তো এই গঠনের কি রয়েছে? চোখের এই গঠনে কি রয়েছে প্রকৃতপক্ষে? রয়েছে যে অংশগুলো, একটা হচ্ছে এই গোলাকার অংশটা যাকে বলি আমরা আইবল বা অক্ষি গোলক, তাকে আমরা বলি আইবল। আর রয়েছে কিছু আনুষঙ্গিক অংশ। তো এই আইবল বলতে অক্ষি গোলকের সমগ্র অংশটাকে আমরা বুঝি। এই আইবলের কি কি অংশ রয়েছে না, আইবল বা অক্ষি গোলক কে আমরা এইভাবে ভাগ করব। ফার্স্ট হচ্ছে তার আবরণ বলতে পারো, প্রাচীর বলতে পারি। প্রাচীর বা আবরণ, জায়গা ছোট হতে পারে, এই জন্য খুলে দিলাম। প্রাচীর বা আবরণ। আর রয়েছে কিছু প্রতিসারক মাধ্যম, আর অক্ষি প্রকোষ্ঠ রয়েছে। আবরণের মধ্যে যে আবরণে কি দেখতে পাচ্ছ? তিনটে আবরণ, তিনটে কালারে আঁকা আছে। নীল কালারের, কালো কালারের অংশ, এটাকে আমি ডট দিয়ে চিহ্নিত করছি। আর ভেতরে রয়েছে একটা লাল রঙের অংশ। আমি লাল রঙের ছবিতে এঁকেছি, লাল রঙের অ্যাকচুয়ালি নয়, দেখানো ডিমার্কেশনের জন্য দেখানো হয়েছে। তো এই আবরণকে আমরা কিভাবে ভাগ করব? বহি আবরণ, মধ্য আবরণ আর অন্ত আবরণ।
বহি আবরণকে একেবারে বাইরের দিকের আবরণ, এই বহি আবরণের দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টকে আমরা আলোচনা করি। তাহলে বহি আবরণের পার্ট ফার্স্ট রয়েছে এটা স্ক্লেরা, আর একটা রয়েছে কর্নিয়া। স্ক্লেরা আর একটা রয়েছে কর্নিয়া। কারেন্ট গেল। তো স্ক্লেরা এবং কর্নিয়া, স্ক্লেরা কি না অক্ষিগোলকের পেছন দিকের 5/6 অংশ, অক্ষিগোলকের পশ্চাৎ ভাগের 5/6 অংশ এটি। বস্তুত এটি কোলাজেন তন্তু, শ্বেত তন্তু বা কোলাজেন তন্তু দিয়ে গঠিত একটি আবরণ এবং সামান্য রক্ত সরবরাহ এখানে রয়েছে। মূলত এটি কি কাজ করে না, এর সাথে অক্ষি পেশিগুলো, যে রেকটাস আর অবলিক পেশি যেগুলো রয়েছে, সেই রেকটাস এবং অবলিক পেশিগুলো এই স্ক্লেরার সঙ্গে, স্ক্লেরা তাদেরকে সংযুক্ত হওয়ার জন্য তল প্রোভাইড করে, তল দেয়। আর স্ক্লেরার সামনের দিকের অংশটাকে, সামনের দিকের 1/6 অংশ মাত্র কে বলছি আমরা কর্নিয়া। স্ক্লেরার খুব সামান্য অংশই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। স্ক্লেরাকে আমরা বলি আই হোয়াইট, চোখের যে সাদা অংশ, ওই আই হোয়াইট হিসাবে আমরা স্ক্লেরাকে জানি। স্ক্লেরা এবং কর্নিয়ার সংযোগে একটি পয়েন্ট থাকে, যাকে বলা হয় স্কেলেম। স্কেলেম এর একটি কাজ রয়েছে, পরে আসবো কাজটাতে যদি সুযোগ হয়। তো স্ক্লেরার তাহলে কাজ আমি অলরেডি বলেছি যে পেশিকে সংযুক্ত হওয়ার জন্য একটা তল প্রদান করে, আর অক্ষিগোলকের একটা নির্দিষ্ট শেপ ও বজায় রাখতে সাহায্য করে। আর কর্নিয়া তো ট্রান্সপারেন্ট মিডিয়াম, তার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমরা চক্ষুদান বলে যেটাকে আমরা জানি, চক্ষুদান, সেই চক্ষুদান মানে কিন্তু কর্নিয়া দান করা হয়। কর্নিয়াতে ডিরেক্ট কোনো ব্লাড সাপ্লাই না থাকার জন্য কর্নিয়া সহজেই দান করা যায়, এবং গ্রাফটিং এর পর, কর্নিয়া গ্রাফটিং করার পর সাকসেস রেটও অনেক অনেক বেশি। নেক্সট আমরা চলে আসছি অক্ষিগোলকের দ্বিতীয় অংশটাতে, দ্বিতীয় স্তরটিতে, যাকে আমরা বলি মধ্য আবরণ। মধ্য আবরণ হাইলি ভাস্কুলারাইজড, উচ্চ রক্ত সরবরাহ যুক্ত একটি স্তর বা আবরণ। তো এই আবরণে তিনটে অংশ আমরা পড়ব। একটি হচ্ছে কোরয়েড,
আইরিশ, আর একটি হচ্ছে সিলিয়ারি পেশি। সিলিয়ারি বডি। তাহলে কোরয়েড ম্যাক্সিমাম পার্ট, সব থেকে বেশিরভাগটা অকুপাই করছে মধ্য আবরণের কোরয়েড, হাইলি ভাস্কুলারাইজড, এবং এখানে মেলানিন রঞ্জক থাকার জন্য ওটা বেশ গাঢ় রঙের হয়। এবং কোরয়েডের উপরে ট্যাপেটাম লুসিডাম নামক একটা লেয়ার থাকে, ট্যাপেটাম লুসিডাম। ট্যাপেটাম লুসিডাম নামক একটা রিফ্লেক্টিং মিরর বা আয়নার মতো একটা আবরণ থাকে, যার জন্য আমরা শিকারী প্রাণী, নিশাচর প্রাণীদের চোখে মৃদু আলোতে আমরা চোখটাকে যেন চকচক করছে এমন বলে মনে হয়, বিশেষ করে বাঘ, সিংহ এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে। নেক্সট, কোরয়েডের পরে আমরা আসি আরেকটি অংশ, আইরিশ। আইরিশ কি না, কোরয়েডের সামনের দিকে অবস্থিত, লেন্সের সামনে অনেকটা ঝালর বা পর্দার মতো ঝুলে রয়েছে এমন একটা আবরণ, যার কেন্দ্রে একটি পারফোরেশন বা ছিদ্র রয়েছে। অর্থাৎ বলতে পারি একটা সেন্ট্রাল পারফোরেশন যুক্ত একটি ঝালর বা পর্দার মতো গঠন হচ্ছে আইরিশ। এই আইরিশের পিগমেন্টের জন্য কিন্তু আমরা বিভিন্ন হিরোইন বা বিদেশিদের বিভিন্ন মানুষের বিভিন্ন হিউম্যান রেসের আই কালার ডিফারেন্ট দেখি, যেমন ব্রাউন কালার, আলবিনো কালার, ব্লুইশ কালার, হাজল কালার, এরকম ডিফারেন্ট কালার আমরা দেখতে পাই ডিউ টু দা পিগমেন্টেশন অফ আইস। টোটালি এটা বংশগত ব্যাপার। তো আইরিশের কেন্দ্রে, তাহলে আইরিশ কোনটা? আইরিশ হচ্ছে এই পার্ট। তাহলে কোরয়েড, এটা কোরয়েড, আর কোরয়েডের সামনের দিকে যেটা দেখতে পাচ্ছ এই আঙুলের মতো অনেকটা দেখতে লাগছে, এটা হচ্ছে আইরিশ। আইরিশের সেন্টারে রয়েছে একটি ছিদ্র, বললাম, আগেই বলেছি, সেই ছিদ্রটিকে আমরা বলি পিউপল বা তারারন্ধ্র, বাংলায় বললে তারারন্ধ্র বা পিউপল। তারারন্ধ্র বা পিউপল। আইরিশে দু প্রকারের মাসল রয়েছে, চক্রাকার মাসল আর রেডিয়াল মাসল। চক্রাকার মাসলগুলো যখন আমরা খুব ব্রাইট লাইটে, তীব্র আলোতে, দুপুরের রোদে যখন আমি হাঁটছি, ব্রাইট লাইটে যখন দেখতে হচ্ছে আমাকে, সেই ব্রাইট লাইট কন্ডিশনে ওই সিলিয়ারি মাসেলগুলো তখন কন্ট্রাক্ট হয়ে যায়। সিলিয়ারি মাসেলগুলো কন্ট্রাক্ট হয়ে গেলে এই পিউপিলটা, সার্কুলার মাসেল, আইরিশের সার্কুলার মাসেলগুলো তখন কন্ট্রাক্টেড হয়ে যায়। কন্ট্রাক্ট হয়ে গেলে তখন পিউপিলটা ছোট হয়ে যায়, তখন অতিরিক্ত আলো থেকে আমরা যেটুকু আলো লাগবে সেইটুকু লাইট আমাদের চোখে তখন প্রবেশ করে। আর যখন আমি সন্ধ্যাবেলাতে, তোমার ছাত্রছাত্রীরা যখন সন্ধ্যাবেলায় জানলার পাশে বসে পড়াশোনা করছো, পরের দিন হয়তো পরীক্ষা রয়েছে, এরকম অল্প আলোতে যখন আমরা দেখছি, তখন সেই অল্প আলোতে দেখার জন্য আমাদের পিউপিলটা অনেক বড় হয়। সেই পিউপিলটা বড় হওয়ার জন্য, বড় হতে সাহায্য করে হচ্ছে আরেকটি মাসেল আইরিশে থাকে, রেডিয়াল মাসেল সংকুচিত হয়ে গিয়ে পিউপিলটাকে বা তারারন্ধ্রটাকে অনেকটা বড় করে দেয়। পিউপিলটা তারারন্ধ্রটাকে অনেক বড় করে দিলে অল্প আলো থেকে ম্যাক্সিমাম আলোটাকে গ্যাদার করে নেওয়া যাবে, ফলে কিছুটা হলেও অন্তত পরিষ্কার দেখা সম্ভব হবে। তাহলে আইরিশে দু প্রকারের মাসেল রয়েছে, একটা চক্রাকার মাসেল আর হচ্ছে রেডিয়াল মাসেল। চক্রাকার মাসেলটা হচ্ছে কন্ট্রাক্ট হয়ে গেলে পিউপিল ছোট হয়ে যায়, আর
রেডিয়াল মাসেল যদি কন্ট্রাক্ট হয়ে যায় তাহলে পিউপিল বা তারারন্ধ্রটা বড় হয়ে যায়। অনেকটা এরকম যদি দেখানো যায়, এই গোলগুলো চক্রাকার পেশি আর এই সবুজগুলো রেডিয়াল পেশি, আর মাঝখানের ছিদ্রটাকে আমরা বলবো পিউপিল বা তারারন্ধ্র। তাহলে যখন চক্রাকার পেশিগুলো সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন দেখো পিউপিল বা তারারন্ধ্র ছোট হয়ে যাচ্ছে। আর যখন রেডিয়াল মাসেল সবুজগুলো যখন সংকুচিত হয়ে যাচ্ছে তখন তারারন্ধ্রটা বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমরা ডিম লাইট কন্ডিশনে দেখছি তখন রেডিয়াল মাসেল কন্ট্রাকশন, রেডিয়াল মাসেল ছোট হয়ে যাচ্ছে, আর যখন আমরা ব্রাইট লাইট কন্ডিশনে চোখা আলোতে দেখছি তখন আমরা আমাদের এই সার্কুলার মাসেলগুলো কন্ট্রাক্টেড হয়ে যায়। নেক্সট সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কি? সিলিয়ারি বডি হচ্ছে কোরয়েড এবং আইরিশের মাঝে অবস্থিত একটা ব্রড ব্যান্ডের মতো একটা গঠন। এই ব্রড ব্যান্ডের মতো গঠন তাকে আমরা বলছি সিলিয়ারি বডি, যার সঙ্গে আবার একটি লিগামেন্ট জুড়ে রয়েছে। সেই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে সিলিয়ারি বডি কোনটা? সিলিয়ারি বডি হচ্ছে এইটি। সিলিয়ারি বডি এটি, আর তার সঙ্গে লেগে রয়েছে এটা, এটিকে আমরা বলবো সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। তো সিলিয়ারি বডি কি কাজ করে? কাজটাও গুরুত্বপূর্ণ। সিলিয়ারি বডি অক্ষিগোলকের দুটো প্রকোষ্ঠ আছে, আমরা পড়ব। তো এই প্রকোষ্ঠগুলোর মধ্যে রয়েছে সামনে একটা প্রকোষ্ঠ, ছোট প্রকোষ্ঠ, পেছনে একটা বড় বড় প্রকোষ্ঠ। এই সামনের প্রকোষ্ঠে একটা জলের মতো তরল থাকে, অ্যাকুয়াস তরল বলে। অ্যাকুয়াস তরল, এই অ্যাকুয়াস তরল, অ্যাকুয়াস হিউমার, বইটা সামনে থাকলে দেখতে পাবে যে অ্যাকুয়াস হিউমার বা অ্যাকুয়াস তরলটা কিন্তু সিলিয়ারি বডি ক্ষরণ করে। ওকে, আর অ্যাকুয়াস হিউমার যদি যখনই বলছি, অ্যাকুয়াস হিউমারটা প্রতিনিয়ত তৈরি হয়, প্রতিনিয়ত তৈরি হয় এবং সারাউন্ডিং অঞ্চলের বিভিন্ন অংশ দিয়ে অ্যাকুয়াস হিউমার কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। আর অতিরিক্ত অ্যাকুয়াস হিউমার যদি তৈরি হয় তাহলে সেই অতিরিক্ত অ্যাকুয়াস হিউমার স্কেলেম নামক যে কর্নিয়া এবং স্ক্লেরা সংযোগস্থ যে ক্যানাল রয়েছে, স্কেলেম নামক যে ক্যানাল রয়েছে, স্কেলেম নামক ক্যানাল দিয়ে অতিরিক্ত অ্যাকুয়াস হিউমার ড্রেন আউট হয়ে যায়। যদি অ্যাকুয়াস হিউমার অতিরিক্ত তৈরি হয় এবং সেটা যদি সঠিকভাবে স্কেলেম নামক গহ্বর দিয়ে ড্রেন আউট হতে না পারে তাহলে কিন্তু আমাদের গ্লুকোমা বলে একটা রোগ হয়। গ্লুকোমা, এই গ্লুকোমা কেন হচ্ছে না? এখানে অতিরিক্ত অ্যাকুয়াস হিউমার তৈরি হওয়ার জন্য এটা প্রেসার করছে, নাকগুলো অকেজো হয়ে যাচ্ছে। যাই হোক, পরেরটা আসা যাক। তাহলে সিলিয়ারি বডি, আইরিশ এবং সাসপেন্সরি লিগামেন্ট এগুলো মিলে একটা যন্ত্র তৈরি করে, অ্যাকোমোডেশন যন্ত্র, সেটা পরে বলছি। নেক্সট আমরা আসছি অন্ত আবরণের কথা। অন্ত আবরণ হচ্ছে একটা নার্ভাস লেয়ার, নার্ভ টিস্যু দিয়ে তৈরি, নার্ভাস লেয়ার, নার্ভ টিস্যু দিয়ে তৈরি। এটা ফটো সেন্সিটিভ লেয়ার, আলোক সংবেদী স্তর। এই আলোক সংবেদী স্তরের মূলত যে অংশটা রয়েছে, মূলত যেটাকে পড়ি আমরা সাধারণত, সেটা হচ্ছে রেটিনা। রেটিনা বা বাংলায় অক্ষি পট থাকতে পারে, রেটিনা। এই রেটিনার কতগুলো স্তর রয়েছে? রেটিনার একেবারে উপরে রয়েছে হাইলি ফটো রিসেপটিভ লেয়ার, দ্যাট ইজ লেয়ার অফ রড অ্যান্ড কোন, সেল।
লেয়ার বলছি, তার নিচে রয়েছে বাইপোলার নিউরন লেয়ার, তার নিচে রয়েছে গ্যাংলিয়া বা স্নায়ু গ্রন্থি লেয়ার। তো রেটিনায় যখন আলো পড়ে সেই ফটো সেনসিটিভ লেয়ার থাকা রড এবং কোন কোষ, রড কোষ মানে একেবারে এই লাঠির মতো দেখতে, তাই রড কোষ বলা হয়েছে তাকে। আর অনেকটা কোন বা শঙ্কুর মতো দেখতে হলে, কলার মোচা এরকম দেখতে হলে তখন তাকে আমরা কোন সেল বলি। দুটো শেপ, অর্থাৎ শেপের কারণে ওদের নামকরণ হয়েছে রড এবং কোন কোষ। এই রড এবং কোন কোষের মধ্যে রড কোষে রয়েছে রডপসিন। রডপসিন নামক একটি রঞ্জক। এই রডপসিন রঞ্জকটা কি? রডপসিন রঞ্জক হলো দুটি অংশ দিয়ে গঠিত। একটি ভিটামিন এ থেকে উৎপন্ন হওয়া, ভিটামিন এর একটা অ্যালডিহাইড গ্রুপ, যাকে বলি আমরা রেটিনিন। রেটিনিন এবং অক্সিন, রেটিনিন এবং অক্সিন এই দুটো উপাদান মিলে, রেটিনিন এবং অক্সিন প্লাস অক্সিন, এই দুটো মিলে তৈরি হচ্ছে রডপসিন। রেটিনিন এবং অক্সিন এই দুটো মিলে তৈরি হচ্ছে রডপসিন। এই রডপসিন রড কোষে থাকে, যা আমাদের নাইট ভিশনে বা ডিম লাইট ভিশনে বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে। আর একটি রয়েছে কোন সেল। কোন সেলের ক্ষেত্রেও একই কথা বলবো, সেখানেও রয়েছে রেটিনিন। তাহলে কোন সেলে রয়েছে রেটিনিন আর অক্সিন হিসাবে, ওখানে ছিল স্কোটক্সিন, এখানে থাকবে অক্সিন হিসাবে স্কোটক্সিন বা আয়োডক্সিন। তাহলে রেটিনিন প্লাস ফটোপসিন এই দুটো মিলে তৈরি হচ্ছে কোনের পিগমেন্ট, কোন কোষের পিগমেন্ট। কোন কোষটা আমাদের ব্রাইট লাইট ভিশনে বা দিনের বেলাতে দেখতে সাহায্য করে, আমাদের উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। আর রেটিনার কেন্দ্রে দেখতে পাচ্ছি একটা প্রায় 1.5 মিলিমিটারের মতো একটি অবতল স্থান। সেই অবতল স্থানটাকে আমরা বলি ইয়েলো স্পট বা পিত বিন্দু। জ্যান্থোফিল নামক রঞ্জক থাকার জন্য এখানে এটা পিত বর্ণের হয়। এটা আরেকটু বড় হবে, আর একটু বড় করে আঁকা যাবে, অসুবিধা নেই। তাহলে ইয়েলো স্পটে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোন সেল থাকে, বেশিরভাগ পরিমাণে কোন সেল এখানে ইয়েলো স্পটে রয়েছে। ওকে। আর কোন ইয়েলো স্পট থেকে দুদিকেই তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমার রড সেলের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর একটি বিন্দু বলবো রেটিনাতে রয়েছে, সেটা কি না, যেখানে রেটিনাতে অপটিক নার্ভ গুলো ঢুকছে, এই অপটিক নার্ভ গুলো যেখানে এন্ট্রি নিচ্ছে, এই জায়গাটাতে কোনো ফটো সেনসিটিভ সেল অর্থাৎ রড সেল, কোন সেল এখানে কিছুই থাকে না। এই জায়গাটাকে আমরা বলি ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট অর্থাৎ রেটিনার যেখানে অপটিক নার্ভ মিলিত হচ্ছে, সেই অপটিক নার্ভ যেখানে মিলিত হয় সেখানে কোন রড এবং কোন কোষ থাকার জন্য সেখানে প্রতিবিম্ব গঠিত হয় না, একে আমরা ব্লাইন্ড স্পট বলছি। আর যেখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেকে বলছি আমরা ইয়েলো স্পট বা ফোবিয়া বা পিতবিম। তাহলে এই যে ঘটনাগুলো বললাম,
প্রতিটা অংশের যে নাম কথা বললাম, প্রতিটা অংশে তোমরা সংক্ষিপ্ত বিবরণ এবং একটু করে কাজ করতে হবে ক্লাস 10 এর জন্য। তাহলে যে যে অংশগুলো বলেছি সেই পক্ষীগোলকের অংশগুলো ছাড়াও আর কি অংশ রয়েছে? কিছু প্রতিসারক মাধ্যম রয়েছে। প্রতিসারক মাধ্যম কি কি রয়েছে? ফার্স্ট রয়েছে একেবারে বাইরের দিকে, আগেই বলে দিয়েছি কর্নিয়া। কর্নিয়া রয়েছে, ট্রান্সপারেন্ট মিডিয়াম। তারপর রয়েছে কি কর্নিয়া এবং লেন্সের মাঝে একটি ছোট্ট গহ্বর, এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাকুয়াস প্রকোষ্ঠ। দেখেন সেখানে থাকে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার। তারপরে কি হচ্ছে লেন্স। লেন্স কি? মানুষের লেন্স বাইকনভেক্স লেন্স, অর্থাৎ দ্বি উত্তল লেন্স। তার মধ্যে আবার এই লেন্সের পিছন দিকটা একটু বেশি কনভেক্স। এটি লেন্সটি ক্রিস্টালিন প্রোটিন দিয়ে তৈরি হয়। ক্রিস্টালিন প্রোটিন দিয়ে লেন্সটি তৈরি হয়, স্বচ্ছ, অবশ্যই ট্রান্সপারেন্ট মিডিয়াম। আর নেক্সট লেন্স এবং রেটিনার মাঝে যে বড় গহ্বর রয়েছে, ওখানে রয়েছে আর একটি জেলি, তাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার প্রতিনিয়ত তৈরি হয়, শোষিত হয়। ভিট্রিয়াস হিউমার চোখ উৎপন্ন হয়, চোখ ডেভেলপমেন্ট হওয়ার সময়, চোখ সৃষ্টি হওয়ার সময় কিন্তু একবারই তৈরি হয়। ভিট্রিন নামক প্রোটিন থাকে এখানে, এই জন্য নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটা একটা মিউকোপলিস্যাকারাইড দিয়ে উৎপন্ন একটি ভিসকাস, একটি জেলির মতো স্তর। এটাও একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। তাহলে অক্ষি প্রকোষ্ঠ কি কি থাকলো? অক্ষি প্রকোষ্ঠ দুটো প্রকোষ্ঠ, একটি সম্মুখ প্রকোষ্ঠ যার মধ্যে অ্যাকুয়াস তরল রয়েছে, অ্যাকুয়াস প্রকোষ্ঠ, আর বড় প্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ, লেন্স আর রেটিনার মাঝখানে রয়েছে, এটাকে বলছি আমরা ভিট্রিয়াস প্রকোষ্ঠ, যার মধ্যে ভিট্রিয়াস হিউমার রয়েছে। নেক্সট আমরা চলে আসি ছোট্ট করে একটা অংশ, আনুষঙ্গিক অংশ। চোখের কি কি আনুষঙ্গিক অংশ রয়েছে? না, অক্ষি পেশি রয়েছে। মূলত অক্ষি পেশি কথা বলবো, অক্ষি পেশি এবং অশ্রুগ্রন্থি ক্ষরণকারী ল্যাক্রিমাল গ্ল্যান্ড। অক্ষি পেশি রয়েছে 6টি, 4টি রেকটাস পেশি আর 2টি অবলিক পেশি। সরাসরি তোমাদের সিলেবাসে অতটা নেই। আর অশ্রুগ্রন্থি কোথায় রয়েছে? ঊর্ধ্বপল্লবের ভেতরের দিকে রয়েছে আমাদের অশ্রুগ্রন্থি। আসলে আমি তো অপারেটর, আবার আমি টিচার, ফলে সব কাজটা একসাথে করতে গিয়ে একটু মাঝে মাঝে আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, দুঃখিত। তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড ঊর্ধ্বপল্লবের নিচে রয়েছে, প্রতি চোখে একটা করে। সেখান থেকে ল্যাক্রিমেশন হয় বা অশ্রুক্ষরিত হয়, যার মধ্যে লাইসোজাইম উৎসেচক রয়েছে, জীবাণুনাশক, আর স্যালাইন ওয়াটার, লবণ রয়েছে, জল রয়েছে। এছাড়াও কিছু আনুষঙ্গিক অংশ রয়েছে, সেগুলো ভ্রু, আইল্যাশ, এগুলো। আচ্ছা, আরো একটা আনুষঙ্গিক অংশের কথা বলি। একেবারে সামনের দিকে রয়েছে, অক্ষিগোলকের একেবারে সামনের দিকে রয়েছে, যা কর্নিয়াকে আচ্ছাদন করে অবস্থান করছে, তাকে বলি আমরা কনজাংটিভা। কনজাংটিভা। কনজাংটিভা বাইরে ধুলোবালি, পোলেন গ্রানুলস, ভাইরাস, বিভিন্ন জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। কনজাংটিভা সংক্রমণ হলে, বিশেষ করে ভাইরাল কারণে, বা একটা কৃমি আছে লোয়া কৃমি, তো এই সংক্রমণের কারণে কনজাংটিভাইটিস নামক একটি রোগ হয়, যেটাকে আমরা খুব সহজে চিনি, জয় বাংলা বলে আমরা সহজে চিনি। তো সোজা
সোজা কথা, তাহলে চোখের বিভিন্ন অংশ বিভিন্নভাবে আমাদের দর্শন ক্রিয়া সাহায্য করে। তো এই দর্শন ক্রিয়ার সময় কি হয় না, সরাসরি চোখে আলো পড়লো, লেন্সে আলো পড়লো, আমাদের চোখের লেন্স উত্তল লেন্স অর্থাৎ অভিসারী লেন্স, এই আলো কেন্দ্রীভূত হয়ে কনডেন্স হয়ে রেটিনার কৃৎবিন্দুতে মিলিত হলো এবং বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হলো এবং সেটি ব্রেনে গিয়ে আবার সোজা প্রতিবিম্ব রূপে আমরা দেখতে পাই। তো এই প্রক্রিয়া যদি আইবলের বা অক্ষি গোলকে যদি ব্যাস কম বেশি ত্রুটিজনিত কারণে, অস্বাভাবিকতার কারণে যদি কম বেশি হয়ে যায়, তাহলে কি হয়, অক্ষিগোলকের এটা একটা নর্মাল আইবল। এখানে কি দেখতে পাচ্ছি না, অক্ষিগোলকটা একটু লম্বাটে হয়ে গেছে। এই লম্বাটে হওয়ার জন্য তোমার অক্ষিগোলকের এই লম্বাটে হওয়ার জন্য লেন্সের উপরে আপতিত আলো রেটিনার কৃৎবিন্দুতে পৌঁছানোর আগেই সে একটা প্রতিবিম্ব গঠন করে ফেলছে। এই বিন্দুতে সে প্রতিবিম্ব গঠন করে ফেলছে, ফলে রেটিনার কৃৎবিন্দুতে আর প্রতিবিম্ব গঠিত হচ্ছে না। ফলে বস্তুটাকে আমরা অবস্কিওর বা অস্পষ্ট দেখছি। এই ধরনের ত্রুটিটাকে আমরা বলি মায়োপিয়া। তাহলে মায়োপিয়া হচ্ছে অক্ষিগোলকের সেই ত্রুটি যেখানে অক্ষিগোলকের ব্যাসটা একটু বেড়ে যাচ্ছে, স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে, ফলে দূরবর্তী বস্তু থেকে আগত আলোক রশ্মি রেটিনার কৃৎবিন্দুতে মিলিত না হয়ে তার আগেই মিলিত হয়ে যাচ্ছে, ফলে বস্তুটাকে আমরা অবস্কিওর বা অস্পষ্ট দেখছি। তো পরিত্রাণের উপায় কি না, এখানে একটি অবতল লেন্স যুক্ত চশমা আমাদেরকে ব্যবহার করতে হবে। অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে কি হবে না, রশ্মিটাকে ও ডাইভার্ট করিয়ে দিলে তখন রশ্মিটা অ্যাটলিস্ট রেটিনার কৃৎবিন্দুতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাবো। তাহলে মায়োপিয়া হচ্ছে অক্ষিগোলকের ব্যাসটা বেড়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে দূরের বস্তু। মায়োপিয়াকে বলি আমরা নিকট দৃষ্টি বা নিকটবদ্ধ দৃষ্টি, নিয়ার সাইটেডনেস বা নিকট দৃষ্টি। নিকট বা কাছের বস্তু দেখতে কোনো সমস্যা নেই, শুধু দূরের বস্তুগুলো দেখলে না ঝাপসা মনে হবে। এক্ষেত্রে আমাদের লাইটের সিগন্যাল বা দূরের কাছের পাতাগুলো দেখতে সাধারণত অসুবিধা হতে পারে। তো এই মায়োপিয়া হচ্ছে, তাহলে কি করতে হবে আমাদেরকে, এক্ষেত্রে এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্স হচ্ছে ডাইভার্জেন্ট লেন্স, নেগেটিভ পাওয়ার যুক্ত লেন্স। ডাইভার্জেন্ট নেগেটিভ পাওয়ারের লেন্স, নেগেটিভ পাওয়ারের কনকেভ লেন্স। তাহলে কনকেভ নেগেটিভ পাওয়ার, কনকেভ মানে নেগেটিভ পাওয়ার।
স্বাভাবিকের থেকে একটু ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, অক্ষিগোলকটা স্বাভাবিকের থেকে একটু একটু চ্যাপ্টা হয়ে গেছে। এমতো অবস্থায় কি হচ্ছে, এমতো অবস্থায় হচ্ছে কি না বস্তু থেকে আগত আলোক রশ্মি, বস্তু থেকে আগত আলোক রশ্মি পীতবিন্দুর পেছনে গিয়ে মিলিত হচ্ছে, ফলে এক্ষেত্রেও আমরা বস্তুর প্রতিবিম্ব পরিষ্কারভাবে দেখতে অসমর্থ হচ্ছি। মূলত এই সমস্যাটা হয় বই পড়ার সময়, কাছের বস্তু দেখার সময়, কাছের বস্তু দেখার ক্ষেত্রে এই সমস্যাটা হয়। হাইপারমেট্রোপিয়াকে বলি আমরা দূরদৃষ্টি, অর্থাৎ দূরের জিনিসকে সে পরিষ্কার দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে সে অস্পষ্ট দেখে। কেন হলো না, এখানে আইবলটা অনেকটা ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, ফ্ল্যাটেন্ড অনেকটা ছোট হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের কি করণীয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে আর একটি লেন্স এখানে বসাতে হবে। এই লেন্সটিকে আমরা বলি অভিসারী লেন্স বা কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্স কি করছে, আলোটাকে একটু কনভেক্স করে দিচ্ছে আর এই আলোটা সঠিকভাবে রেটিনাল পীতবিন্দুতে মিলিত হতে পারছে। ওকে, তাহলে এক্ষেত্রে একে আমরা বলবো হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া এন্ড হাইপারমেট্রোপিয়া। তাহলে হাইপারমেট্রোপিয়াতে আমাদের কি হচ্ছে না, দূরের জিনিস দেখতে পাচ্ছি, কাছের জিনিস দেখতে পাচ্ছি না, ঠিকঠাক পরিষ্কার দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমাদের লাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের চোখে লেন্স বা চশমা পরতে হয়, এটা হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স এবং পাওয়ার হয় পজিটিভ। তাহলে অক্ষিগোলকের আকার বড় হওয়ার জন্য মায়োপিয়া, অক্ষিগোলকের আকার চ্যাপ্টা হয়ে যাওয়ার জন্য হাইপারমেট্রোপিয়া। একটা নেগেটিভ পাওয়ার, একটা দূরের জিনিস দেখতে অসুবিধা মায়োপিয়াতে, আর একটা কাছের জিনিস দেখতে অসুবিধা হওয়া হাইপারমেট্রোপিয়াতে পজিটিভ পাওয়ার। এছাড়াও আরো ত্রুটি অনেক রয়েছে। একটা রয়েছে প্রেসবায়োপিয়া বা চালসে, যেটা বেশি বয়সের দিকে লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট, সিলিয়ারি বডির সংকোচন প্রসারণ ক্ষমতা, বিশেষত লেন্সের সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য খুব কাছের বস্তু, বিশেষ করে সূচে সুতো গলানো বা কোনো ম্যাগাজিন বা বই পড়ার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। এটাকে চালসে বা প্রেসবায়োপিয়া বলি আমরা। এক্ষেত্রে আমাদের বাইফোকাল বা মাল্টিফোকাল লেন্স ব্যবহার করলে এটা সুবিধা হয়। নেক্সট আরো একটি বিষয় ছোট করে একটু বলি, টাইম কম আছে। অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কি, আমরা দুম করে দুপুরের রোদ থেকে ঘরে চলে এলাম করে অবস্থান পরিবর্তন করব না, কিন্তু তার সংকোচন প্রসারণ ঘটিয়ে বস্তুর প্রতিবিম্বটাকে সঠিকভাবে, বস্তুটাকে সঠিক স্পষ্ট দেখার পদ্ধতিটাকে বা অভিযোজনটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন প্রক্রিয়ায় আমরা কিভাবে কোনো বস্তুকে সঠিকভাবে দেখতে পাই না, একটা যে দূরের বস্তুর ক্ষেত্রে কি হয়, দূরের বস্তুর ক্ষেত্রে দূরের বস্তু যে গ্রেটার দ্যান 6 মিটার, দূরের বস্তু বলতে 6 মিটারের বাইরে যখন কোনো বস্তু রয়েছে তখন তাকে আমরা দূরের বস্তু বলেই ধরবো। এই দূরের বস্তু থেকে আগত আলোক রশ্মি দেখার জন্য আমাদের কি করতে হয় না, সিলিয়ারি বডিকে দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমরা একেবারে চোখটাকে রিল্যাক্সড আমরা অনেক সময় বলি যে বাইরটাকে চোখ মেলে দেয়, অর্থাৎ বাইরের জিনিসটাকে, দূরের জিনিসটাকে দেখতে চোখটা কোনো উপরে টেনশন করে না। এই জন্য দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের চোখের রিল্যাক্স কন্ডিশন
একেবারে আইরিসের সিলিয়ারি বডির পেশিগুলো একেবারে রিল্যাক্স কন্ডিশনে রয়েছে। তো সিলিয়ারি বডির পেশিগুলো যদি একেবারে রিল্যাক্সড, তাহলে সাসপেন্সরি লিগামেন্টটা এমন ভাবে দেখানো হবে, সিলিয়ারি পেশিটা এটা একেবারে রিল্যাক্স থাকার জন্য, পেশি রিল্যাক্স হওয়া মানে তার থিকনেসটা কমে যায়, বেশি সংকোচন হওয়া মানে তার থিকনেসটা বেড়ে যায়। তাহলে পেশিটা রিল্যাক্স কন্ডিশনে রয়েছে, এই তার থিকনেস। আর কেন্দ্রে রয়েছে এই আমাদের লেন্স। তাহলে সিলিয়ারি পেশি, এটা হচ্ছে সিলিয়ারি বডি, রিল্যাক্স কন্ডিশনে রয়েছে, রিল্যাক্স কন্ডিশনে থাকা মানে তার সঙ্গে সংযুক্ত রয়েছে যে পেশিটি বা লিগামেন্টটি, লিগামেন্টটি টানটান হয়ে থাকবে একেবারে। লিগামেন্ট যদি টানটান হয়ে থাকে তাহলে লিগামেন্ট মানে সাসপেন্সরি লিগামেন্টটা স্ট্রেচড। তাহলে সিলিয়ারি বডির পেশি রিল্যাক্স কন্ডিশনে আছে, ফলে সাসপেন্সরি লিগামেন্টে টান পড়েছে, ফলে লেন্সে টান পড়েছে। আর লেন্সে টান পড়া মানে লেন্স ইজ মোর ফ্ল্যাটেন্ড, লেন্স চ্যাপ্টা হয়ে গেছে, আর লেন্সের ফোকাল লেন্থ বেড়ে গেছে। লেন্সের ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য বাড়ার ফলে দূরের বস্তু থেকে আগত আলোক রশ্মি সঠিকভাবে রেটিনার বিন্দুতে পড়তে পারছে এবং বস্তুর প্রতিবিম্বকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। এটা দূরের বস্তু দেখার ক্ষেত্রে তাহলে কি হলো, সিলিয়ারি বডির পেশি রিল্যাক্স কন্ডিশনে আছে, সাসপেন্সরি লিগামেন্ট টানটান কন্ডিশনে আছে, লেন্স ফ্ল্যাটেন্ড কন্ডিশনে আছে, ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, আর দূরের বস্তু থেকে আগত আলোক রশ্মি সঠিকভাবে বিন্দুতে পড়ছে, তারপরে আমরা দূরের বস্তুকে সঠিকভাবে দেখতে পাচ্ছি। আর কাছের বস্তুর ক্ষেত্রে কি হয় না, কাছের বস্তুর ক্ষেত্রে এবার সিলিয়ারি পেশিগুলো এবার একটু সংকুচিত হয়ে যায়। সিলিয়ারি পেশি দেখো কতটা উইথ, সিলিয়ারি পেশির কতটা চওড়া হয়ে গেল, কতটা সে ডায়ামিটার তার বেড়ে গেল। সিলিয়ারি পেশিটা মোটা হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হওয়ার জন্য হচ্ছে। তাহলে সিলিয়ারি পেশিটা সংকুচিত হয়েছে, সিলিয়ারি পেশি সংকুচিত হয়েছে। সিলিয়ারি পেশি সংকুচিত হওয়ার ফলে কি হচ্ছে, সংকুচিত হওয়ার ফলে যে সাসপেন্সরি যে লিগামেন্ট রয়েছে, সাসপেন্সরি লিগামেন্টটা হচ্ছে দেখো তার উপর টান টান অবস্থা, অর্থাৎ তার উপরে কোনো টেনশন, তার উপরে কোনো টান নেই। আর টান না থাকার জন্য লেন্সের উপরে কোনো বল নেই, ফলে লেন্স অনেকটাই গ্লোবিউলার বা গোলাকার হয়ে গেছে, তার বক্রতা বেড়ে গেছে, তার ফোকাল লেন্থ কমে গেছে, ফলে আমরা কাছের বস্তুকে সঠিকভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাছের বস্তুর ক্ষেত্রে, কাছের বস্তু মানে তোমার লেস দ্যান 6 মিটার। এই ক্ষেত্রে আমরা কি বলি, আমরা টেনশন স্টেজ, চোখটাকে অনেক প্রেসার দিয়ে, চোখটার উপর চাপ দিয়ে দেখতে হয়। ওকে, তাহলে কাছের বস্তু দেখার ক্ষেত্রে একবার বলে দেই যে সিলিয়ারি বডি কন্ট্রাক্টেড, সাসপেন্সরি লিগামেন্ট টান শূন্য, লেন্স গ্লোবিউলার হয়ে গেছে, ফোকাল লেন্থ কমে গেছে, ফলে কাছের বস্তু থেকে আগত আলোক রশ্মির সঠিক প্রতিবিম্ব আমরা গঠন করতে পারছি। আজ এই অবধি, নমস্কার, ধন্যবাদ।